ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 উইকেটে বাংলাদেশ দল আজকে চট্টগ্রাম টেস্টে হেরে গেছে। তো তারপর থেকেই কিন্তু এই হারটা আসলে একদমই একটা অপ্রত্যাশিত একটা হার বলতে হবে। কারণ টেস্টের চতুর্থ দিন পর্যন্ত কিন্তু বাংলাদেশ দলই কিন্তু প্রাধান্য বিস্তার করেছিল এবং বাংলাদেশ দলই কিন্তু এগিয়ে ছিল। চতুর্থ দিন শেষেও কিন্তু বলতে হয়েছে যে জয়ের সম্ভাবনা বাংলাদেশের সবচেয়ে বেশি ছিল এবং বাংলাদেশ জয়ের সুবাস পাচ্ছিল। সেইখান থেকে পঞ্চম দিনে এসে ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। তো এই টেস্টকে আসলে লজ্জার বলার কোনো সুযোগ নেই, কারণ আমরা কিন্তু টেস্টে নবীন দল আফগানিস্তানের কাছেও কিন্তু আমরা হেরেছিলাম 2019 সালে। এই জন্য আসলে ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের কাছে এই হারটাকে লজ্জার হার বলার কোনো সুযোগ নেই। তবে এটা একদম একটা হতাশার একটা হার বলতে হবে। এটা কারণ এই ম্যাচটা বাংলাদেশের পক্ষেই ছিল, বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল এবং 4 দিন পর্যন্ত টেস্টের 4 দিন পর্যন্ত বাংলাদেশ দলই ম্যাচে প্রভাব বিস্তার করে রেখেছিল। ম্যাচের লাগাম ছিল বাংলাদেশের হাতে। সেখান থেকে আসলে পঞ্চম দিনে অতি দানবীয় যদি বলে থাকি অতি দানবীয় ব্যাটিং করেই কিন্তু আসলে ম্যাচটাকে বাংলাদেশের কাছ থেকে এক প্রকার কেড়ে নিয়েছেন কিন্তু কাইল মেয়ার্স। ওনার অভিষেক হলো এই টেস্টেই এবং অভিষেকেই কিন্তু উনি ডাবল সেঞ্চুরি করেছেন। আর এক অভিষিক্ত বনারের কথা বলতে হবে। বনার কিন্তু মেয়ার্সকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছেন এবং এই দুইজনের ব্যাটিং নৈপুণ্যেই কিন্তু বলতে হবে যে এই চট্টগ্রাম টেস্টটা ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে জয়ের জন্য আসলে ওয়েস্ট ইন্ডিজ দলের দরকার ছিল 395 রান। তো চতুর্থ দিন শেষে তাদের যে অবস্থান ছিল সেইখান থেকে আসলে পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজকে 285 রান তুলতে হতো, আর বাংলাদেশের দরকার ছিল 7টা উইকেট, তাহলে পরে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিতে নিত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে শেষ দিনে এসে আসলে বাংলাদেশ দল একদমই মানে কি বলবো এটাকে, যে বাংলাদেশ দল আসলে ম্যাচটা কে যেভাবে 4 দিন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল, পঞ্চম দিনে এসে সেই প্রভাবটা বাংলাদেশ দল বিস্তার করতে পারেনি। এখানে আসলে বোলাররাও মানে যদি আমি বলে থাকি যে বোলিং ডিপার্টমেন্ট তারাও কিন্তু আসলে সেভাবে খুব ভালো বোলিং করতে পারেনি, আবার ফিল্ডিংও বাজে হয়েছে। তবে চট্টগ্রাম টেস্টে কিন্তু মুমিনুল হকের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। তার ক্যাপ্টেন্সিকে কিন্তু কাঠগড়ায় তুলছেন কিন্তু অনেকেই। এই ম্যাচটা হারের পর থেকেই কিন্তু মুমিনুল হকের অনেক বেশি সমালোচনা হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই মুমিনুল হকের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন এবং অনেকেই কিন্তু বলছেন যে মুমিনুল হক আসলে ব্যাটসম্যান হিসেবে অনেক ভালো হতে পারেন, কিন্তু বোলার হিসেবে কিন্তু ক্যাপ্টেন হিসেবে আসলে মুমিনুল হক একদমই অচল। মুমিনুল হক একদম মুখস্থ আসলে ক্যাপ্টেন্সি করে থাকেন। তো আজকে এটা কিন্তু আসলে বলার কিন্তু অপেক্ষা রাখে না। মুমিনুল হক আজকে যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন, তার ক্যাপ্টেন্সি কিন্তু আসলেই কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ একটা ক্যাপ্টেনের মধ্যে আসলে যেরকম ভাব থাকা দরকার, যে আক্রমণাত্মক যে মেজাজটা থাকা দরকার, মুমিনুল হকের মধ্যে কিন্তু আমরা সেরকম কোনো কিছু দেখিনি। উনি কিন্তু আসলেই একটা গতানুগতিক এবং মুখস্থ কিন্তু উনি ক্যাপ্টেন্সি করেছেন। মানে এক প্রকার ওনাকে দেখে মনে হয়েছে যে উনি আসলে টেস্টটা হেরে যেতে পারেন এরকম একটা উনি ভয় পাচ্ছেন, বা ভয় থেকে তার ক্যাপ্টেন্সির মধ্যে একটা ভয় কাজ করেছে। উনি আসলে সাহসিকতার পরিচয় দিতে পারেননি, বা উনি এবং ওনার মধ্যে সবচেয়ে যে ব্যাপারটা মানে দৃষ্টিকটু লেগেছে সেটা হলো যে উনি 4জন যে বোলার ছিলেন, মোস্তাফিজ, মিরাজ, তাইজুল এবং নাইম, এই 4জনকে দিয়েই কিন্তু সারা দিন জুড়ে কিন্তু বোলিং করেছেন। উনি কিন্তু চাইলেই কিন্তু আজকে বোলিংয়ে একটু ভেরিয়েশন আনতে পারতেন, বিশেষ করে পার্ট টাইমার কাজে লাগাতে পারেন। পার্ট টাইমার দিয়ে কিন্তু কিছু সময় বোলিং করাতে পারতেন, তাহলে কে জানে হয়তো একটা ব্রেক তো কিন্তু আসতে পারতো। যদি আমরা বলে থাকি যে এখানে কিন্তু শান্ত আছে, শান্ত কিন্তু অফ স্পিনার, এবং যদি মুমিনুল হকের কথা বলি, মুমিনুল নিজেও কিন্তু বোলিং করেছেন এর আগে আমরা দেখেছি, এবং উনি কিন্তু বোলিং করতে পারেন, বাহাতি স্পিনার মুমিনুল। তো চাইলে পারে কিন্তু আসলে মুমিনুল এবং শান্ত ওনারা দুজনে কিন্তু আসলে বোলিং করতে পারতেন, বা মুমিনুল কিন্তু এটা কিন্তু উনি এই চেষ্টাটা করেননি। ওনার মধ্যে আসলে
টিমের উপর যে প্রভাব বিস্তার করার যে ব্যাপারটা আমরা সবসময় দেখে থাকি, ক্যাপ্টেনের যে ব্যাপারটা থাকে, যে টিমের অন্যান্য খেলোয়াড়দের উপরে যে প্রভাব বিস্তার করার ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা কিন্তু মুমিনুল হকের মধ্যে ছিল না। একদমই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বা ওভারঅল যদি বলি যে ফিল্ডিং সাজানো যদি বলি, সবকিছু মিলিয়ে মানে মনে হয়নি যে আসলে মুমিনুল হক ক্যাপ্টেন বা ক্যাপ্টেনের যে ব্যাপারটা, ক্যাপ্টেনের যেরকম আচরণ বা চরিত্রটা হওয়া উচিত, মুমিনুল হকের মধ্যে সেরকম কোনো কিছুই আজকে ছিল না। মুস্তাফিজের বলে আমার কাছে যেটা মনে হয়েছে যে স্লিপে একটা বাড়তি হয়তো ফিল্ডার দেওয়া যেতে পারতো, কিন্তু মুমিনুল হক কিন্তু এমন কোনো কিছুই করেননি। একদমই কিন্তু একটা সাদা মাঠে একদম ক্যাপ্টেন্সি করেছেন। তো এরপরে দেখলাম অনেকেই বলছেন যে মুমিনুল হক আসলে অনেক ভালো একজন ব্যাটসম্যান হতে পারেন, কিন্তু আসলে ক্যাপ্টেন হিসেবে উনি একদমই চলে না। তো মুমিনুল হক এই টেস্টে কিন্তু মুমিনুল হক কিন্তু সেঞ্চুরি করেছেন দ্বিতীয় ইনিংসে, কিন্তু উনার এবং প্রথম ইনিংসে কিন্তু মিরাজ সেঞ্চুরি করেছেন। শেষ পর্যন্ত কিন্তু এই দুটো সেঞ্চুরি কিন্তু বাংলাদেশের আসলে বৃথা গেল। এই মেয়ার্সের কাছে কিন্তু দুটো সেঞ্চুরি বৃথা গেল। তো মুমিনুল হককে অনেকেই বলছেন যে তার আসলে ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেওয়া উচিত, বা অনেকেই আবার দেখলাম যে তামিম ইকবালের কথা বলছেন যে তামিমের হাতে ক্যাপ্টেন্সিটা দিয়ে দেওয়া উচিত, বা কেউ কেউ আবার সাকিব আল হাসানের কথাও বলছেন। আসলে মুমিনুল হক কিন্তু 2019 সালে অর্থাৎ সাকিব আল হাসান যখন নিষিদ্ধ হলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, উনি জুয়ারের প্রস্তাব গোপন করেছিলেন, এবং জুয়ারের প্রস্তাব গোপন করায় কিন্তু সাকিবকে সব ধরনের ক্রিকেটে 1 বছর নিষিদ্ধ করা হয়েছিল। সাকিবের ক্যাপ্টেন্সিতে সবশেষ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলেছিল। তারপরেই যে বাংলাদেশ দলের যে ভারত সফরটা ছিল, তখন থেকে কিন্তু আসলে মুমিনুল হককে টেস্ট দলের ক্যাপ্টেন করা হলো। তো প্রথম তার নেতৃত্বে কিন্তু ভারত সফরে গিয়েছিল এবং সেখানে কিন্তু 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তারপরে পাকিস্তান সফরে গেছে, পাকিস্তানের কিন্তু ইনিংস ব্যবধানে হেরেছিল। এখন পর্যন্ত মুমিনুল হকের ক্যাপ্টেন্সিতে কিন্তু বাংলাদেশ দল 5টা টেস্ট খেলেছে এবং সেখানে কিন্তু 4টাতেই হেরেছে। বাংলাদেশ দলের একমাত্র জয়টা কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর। অর্থাৎ মুমিনুল হকের ক্যাপ্টেন্সিতে কিন্তু আমরা ভারতের কাছে 2টা, পাকিস্তানের কাছে 1টা এবং ওয়েস্ট ইন্ডিজ টিমের কাছে কিন্তু আমরা 1টা কিন্তু হেরেছি, আর 1টা মাত্র জিতেছি আমরা সেটা জিম্বাবুয়ের বিপক্ষে। তো আজকে মুমিনুল হকের ক্যাপ্টেন্সি নিয়ে যেটা বলার আছে আসলে, যে মুমিনুল হক যদি তার স্বভাব সুলভ, অর্থাৎ ক্যাপ্টেনদের মধ্যে যে ব্যাপারটা থাকবে, যে আক্রমণাত্মক মেজাজ, টিমের প্রতি যে প্রভাব বিস্তার করা, বুদ্ধিদীপ্ত যে ক্যাপ্টেন্সি বলে, অর্থাৎ সময় উপযোগী সিদ্ধান্ত। মাঠে কিন্তু ক্যাপ্টেনকে কিন্তু তাৎক্ষণিকভাবে অনেক সিদ্ধান্ত নিতে হয়, যেটা কিন্তু মুমিনুল হকের মধ্যে একদমই নেই বললেই চলে, বা উনি কিন্তু নিতে পারেননি আজকে, এরকমটাই কিন্তু মনে হয়েছে। মুমিনুল হকের কিন্তু 41 ম্যাচের টেস্ট ক্যারিয়ার, তাতে কিন্তু নবীন বলারও সুযোগ নেই। উনি কিন্তু একজন অভিজ্ঞই, কিন্তু আমাদের বাংলাদেশ দলের কিন্তু একজন উনি অভিজ্ঞ সদস্য। হয়তো ক্যাপ্টেন হিসেবে হয়তো খুব বেশি ম্যাচ খেলার, ওনার ক্যাপ্টেন্সিতে হয়তো বাংলাদেশ দল খুব বেশি ম্যাচ খেলেনি, 5টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, কিন্তু উনি কিন্তু বাংলাদেশ দলের একজন অভিজ্ঞই কিন্তু মেম্বার। এই ক্ষেত্রে কিন্তু মুমিনুল হককে কিন্তু অবশ্যই কিন্তু তার কাছ থেকে নতুনত্ব কিন্তু মানুষ দেখতে চাইবে, বা মাঠের মধ্যে সবসময় কিন্তু আসলে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেমন সাকিব আল হাসান ছিলেন না। তো পরামর্শ করার জন্য হয়তো বা উনি হয়তো ওরকম মেম্বার্স উনি পাননি, কিন্তু অনেক সময় কিন্তু ক্যাপ্টেনকে নিজে তাৎক্ষণিকভাবে কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হবে, এবং নিজেই কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু মুমিনুল হক আজকে খোলস থেকে আসলে বের হতে পারেননি, উনি একদমই একটা মুখস্থ ক্যাপ্টেন্সি করেছেন, এবং ওনার মুখস্থ ক্যাপ্টেন্সি করার কারণেই কিন্তু বাংলাদেশ দল, অবশ্য শুধু মুমিনুল হকের ক্যাপ্টেন্সিকে আসলে দোষ দিয়েও লাভ নেই, কারণ চতুর্থ দিন পর্যন্ত বাংলাদেশ দল যেভাবে চট্টগ্রাম টেস্টের লাগাম ধরে রেখেছিল, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল, পঞ্চম দিনে এসে কিন্তু বাংলাদেশ দল সেটা একদমই পারেনি, এবং পারেনি জন্যই কিন্তু ম্যাচটা একদম আজকে হাতছাড়া হয়ে গেছে। এবং এই যে 395 রান তাড়া করে যে ওয়েস্ট ইন্ডিজ জিতলো চতুর্থ ইনিংসে, এটা কিন্তু এই উপমহাদেশের উইকেটে, এই উপমহাদেশের উইকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কিন্তু রেকর্ডে চতুর্থ ইনিংসে। তো এখন মুমিনুল হকের ক্যাপ্টেন্সি নিয়ে যে কথাটা বলা হচ্ছে, যে মুমিনুল হক ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিক, সে ব্যাটিংয়ে বেশি করে মনোযোগ
দিক। তো আসলে মুমিনুল হক এরকম কিন্তু প্রশ্ন কিন্তু উঠবেই, যে যদি এরকম মুমিনুল যদি তার ক্যাপ্টেন্সির ধারাটা যদি পরিবর্তন না করে থাকেন, তিনি যদি এরকম কন্টিনিউ করে থাকেন, তাহলে কিন্তু তার এরকম প্রশ্ন উঠবেই এবং এটা কিন্তু মুমিনুলকে কিন্তু এক প্রকার চাপে ফেলে দেবে। তো আমার কাছে যেটা মনে হয় যে মুমিনুল হককে আসলে তার তার আরও বেশি পরিপক্কতা আনতে হবে ক্যাপ্টেন হিসেবে। উনি নিঃসন্দেহে বাংলাদেশের উনি সেরা ব্যাটসম্যান, কিন্তু বিশেষ করে টেস্টে, কারণ উনার যে গড় 41+ গড় এবং টেস্টে উনার 10টা সেঞ্চুরি রয়েছে। সবকিছু মিলে কিন্তু অবশ্যই উনি বাংলাদেশ দলের ধারাবাহিক এবং খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য টেস্ট দলে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে কিন্তু মুমিনুল হকের সামনে অনেক বেশি পরীক্ষা অপেক্ষা করছে এবং সেই সব পরীক্ষায় যদি মুমিনুল হক যদি পাশ করতে না পারেন, তাহলে কিন্তু তাকে বারবার কিন্তু এরকম কাঠগড়ায় তুলতে হবে। বিশেষ করে ম্যাচ চলাকালীন সময়ে মাঠের মধ্যে তাৎক্ষণিক যেসব সিদ্ধান্ত নিতে হয়, ক্যাপ্টেনের মধ্যে যে আক্রমণাত্মক এগ্রেসিভ যে ব্যাপারটা, আক্রমণাত্মক যে মেজাজ, সেটা কিন্তু থাকতে হবে। তারপরে টিমের উপরে, টিমের মেম্বারসদের উপরে যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা প্রভাব বিস্তার করার ক্ষমতা, সেগুলো কিন্তু থাকতে হবে। আবার তাৎক্ষণিকও কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে হবে। ফিল্ডিং সাজানো বলেন, তাৎক্ষণিক যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে কিন্তু অনেক দূরদর্শিতার পরিচয় দিতে হবে। তো মুমিনুল হক যদি এগুলা পরিচয় দিতে না পারেন, তাহলে পারে কিন্তু এরকম তাকে বারবার কিন্তু সমালোচনার তীরে কিন্তু বিদ্ধ হতে হবে। বাংলাদেশ দল টেস্টে আসলে হেরে গেছে, এটা অবশ্যই সবার জন্য একটা হতাশার। কিন্তু সামনে যে টেস্ট আছে, অর্থাৎ আরও একটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল আরও কিন্তু একটা টেস্ট খেলবে এবং সেই টেস্টটা কিন্তু ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হবে। তো এখানে কিন্তু মুমিনুল হকের সামনে একটা পরীক্ষা থাকবে, কারণ 2 ম্যাচের টেস্টে বাংলাদেশ দল কিন্তু 1-0 পিছিয়ে গেল। আর এর চেয়েও বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ব্যাপারটা আছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আজকে 60 পয়েন্ট পেয়ে গেছে। তাদের পয়েন্টে কিন্তু এখন দাঁড়িয়েছে 100-তে। আগে ছিল তাদের 40 পয়েন্ট, আজকে তারা পেল 60 পয়েন্ট, মানে 100 পয়েন্ট। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত 5টা ম্যাচ খেললো, বাংলাদেশের কিন্তু পয়েন্ট টেবিলে, পয়েন্টের ঝুলিতে কিন্তু এখন পর্যন্ত কোনো পয়েন্টই কিন্তু যোগ হয়নি, অর্থাৎ বাংলাদেশের পয়েন্টের ঘরটা কিন্তু শূন্য এবং বাংলাদেশ দল কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিল, সেখানে একদম তলানিতে অবস্থান করছে। তো মুমিনুল হকের সামনে অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে, তার ক্যাপ্টেন্সি নিয়েও অনেক প্রশ্ন উঠবে যদি উনি তার যেই সমস্যাগুলো আছে, অর্থাৎ একজন ক্যাপ্টেন, আদর্শ ক্যাপ্টেন হওয়ার জন্য যে যোগ্যতাগুলোর প্রয়োজন থাকে, যদি উনি সেগুলো মাঠে অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে কিন্তু এরকম বারবার কিন্তু তাকে নিয়ে প্রশ্ন উঠবে এবং সমালোচনার তীরে কিন্তু বিদ্ধ হবে এবং হয়তো একসময় এরকমটা হবে যে এটার কিন্তু প্রভাবও পড়বে এবং বিসিবি হয়তো তখন নতুন কোনো টেস্ট ক্যাপ্টেন বেছে নেওয়া যায় কিনা সেই সিদ্ধান্তটাও কিন্তু নেবে। তো যদি এরকমটা হতে থাকে, তাহলে হয়তো বা ক্যাপ্টেন হিসেবে কিন্তু খুব বেশি দিন কিন্তু মুমিনুল হক কন্টিনিউ করতে পারবেন না। তখন হয়তো বা আমরা তামিম ইকবাল অথবা সাকিব আল হাসান যে কোনো একজনকে আবার আমরা টেস্ট ক্যাপ্টেন হিসেবে দেখব। তো আমরা দ্বিতীয় টেস্টের জন্য অপেক্ষায় থাকলাম যে মুমিনুল হক চট্টগ্রামে যে ভুলগুলো করেছেন ক্যাপ্টেন হিসেবে, সেই ভুল ত্রুটিগুলো কাটিয়ে আমরা নতুন একটা ক্যাপ্টেনকে দেখবো, এরকমটা কিন্তু আমরা আশা করতেই পারি। দেখা যাক, আমরা সেই অপেক্ষায় থাকলাম, দ্বিতীয় টেস্টের অপেক্ষাতেই আমরা থাকলাম।